আজকেও সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি। তবে প্রতিদিনের মতো এত সকালে নয়, সামান্য একটু দেরি করে উঠেছি। ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে আগে ফ্রেশ একদম হয়ে নিয়ে তারপর এসে মুখটা মুছে নিলাম। গাটা তো ওখানেই মুছে নিয়েছিলাম। এখন এসে দেখো হাউস কোটটা পরে নিচ্ছি। চৈত্র মাস পড়ে গেছে, ঠান্ডা যেন কিছুতেই কমছে না, মানে মাঘ মাসের ঠান্ডার মতো অবস্থা। তো যাই হোক, এখন আমি দরজাটা খুলে বাইরে বেরিয়েছি। আর দেখো চারিদিকের পরিবেশটা, কালকে রাত্রিরেও সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, তাই চারিদিকের পরিবেশটা দেখো একদম অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে, পুরো আকাশ মেঘে ঢেকে আছে। আর কি বলতো, কালকে রাত্রিরে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, তবে সকালের দিকটায় বৃষ্টিটা একটুখানি কমেছে, মানে বৃষ্টিটা থেমেছে। সে কারণে বাইরে একটুখানি বেরিয়ে হাঁটাহাঁটি করছি। বেশ অনেক দিন হয়ে গেল হাঁটাহাঁটি করা হয় না। ওই যে আজ প্রায় 15 দিনের উপর হয়ে গেল বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। সে কারণে আর হাঁটা হয় না। বৃষ্টির মধ্যে কি করেই বা রাস্তা বেরোবে, হাঁটবো, সে কারণে আর হাঁটা হয় না। তো এইদিকে একটুখানি হেঁটে ব্রাশটা করে নিলাম, যেহেতু বৃষ্টিটা একটু থেমেছে। তারপর এসে সুন্দর করে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে এখন কিন্তু ঘরগুলোকে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরগুলোকে ঝাড় দিয়ে নিয়েছি, বারান্দাটাও ঝাড়ু দিয়ে নিয়েছি। কিন্তু দেখো নিচের সিঁড়ির এখানটায় এই দিকটায় আর ঝাড় দিতে পারবো না, কারণ ওই যে জায়গাটা পুরো ভিজে হয়ে আছে, সে কারণে। তাই আর এই সাইডটা আর ঝাড় দিলাম না। এখন সোজা চলে এলাম উঠোনটা ঝাড়ু দিতে। তবে দেখো মাঝখানে কিন্তু একটুখানি জল জমে আছে। তো চলো উঠোনটা ঝাড়ু দিতে দিতে নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ ছিল বৃহস্পতিবারের সকাল, আর ঘড়ির কাঁটায় বেলা বেজেছিল সকাল 6টা। সকাল 6টা থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক ভালোবাসা। উঠোনটা ঝাড়ু দেওয়া কমপ্লিট করে সোজা চলে এলাম ঘরে এসে হাত পাগুলো ধুয়ে একদম রান্নাঘরে প্রবেশ করেছি। রান্নাঘরে এসে চা করে নিলাম। চা করে কর্তামশাইয়ের চাটা ঢাকা চাপা দিয়ে রেখে আমার চাটা নিয়ে সোজা এ ঘরে চলে এলাম। তো চা খেতে এসে জানো তো একদম প্রচুর জল পিপাসা পেয়ে গেছে। সকালবেলায় ব্রাশ করে জল খেয়েছি, তারপরেও দেখি চা খাওয়ার আগে কেন জানি না এত জল পিপাসা পাচ্ছে। তাই কিন্তু বোতলে যেটুকু জল ছিল পুরোটা গটগট করে খেয়ে নিলাম। খেয়ে তারপর 4 কাপটা হাতে নিয়ে বাইরে বেরিয়েছি। তবে কি বলতো, বাইরে বেরোনোর সময় দেখি বিস্কিট দিয়ে চা খেতে আর ভালো লাগছে না, তাই কাপের মধ্যে একটুখানি মুড়ি ভিজিয়ে নিয়েছি, সঙ্গে একটা চামচ নিয়ে একদম সুন্দরভাবে বাইরে বেরিয়ে এসেছি। আর বাইরে দাঁড়িয়ে চা খাচ্ছি আর চারিদিকের পরিবেশটা দেখছি, বেশ ভালো লাগছে। তো চা খাওয়া টাওয়া কমপ্লিট করে চা খাওয়ার পর যে চা পাতাটা ছিল সেটাকে এখানে যে আমি গর্তটা বানিয়েছি সেখানে ফেলতে এলাম। আসলে কেন বলো তো, কারণ ওই যে সার বানাবো, সে কারণে এখন প্রতিদিন যদি অলসামি করে না ফেলি তাহলে তো আর সারটা হবে না, প্রতিদিনই ফেলতে হবে। অল্প করে জমতেই তো অনেকটা হবে, তাই না? তাই এখানে ফেলে দিলাম। ফেলে টেলে দিয়ে সোজা চলে এলাম ঘরে এসে কিন্তু বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আসলে কি বলতো, বিছানা গোছানোটা বেশ কয়েকদিন থেকে একটু আমার অগোছালোভাবেই হচ্ছে। আর বাইরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, বিছানাটা পুরো ড্যাম হয়ে গেছে। অনেক দিন থেকে বিছানাটা রোদ্দুরে মেলে দিতে পারছি না, কিন্তু কিছু করার নেই, রোদ্দুর না উঠলে আর কি করে মেলে দেব, এভাবেই শুতে হচ্ছে। তবে একদম ভালো লাগছে না। আর বেডশিটটাও পাল্টাতে পারছি না, কারণ রোদ্দুর নেই, পাল্টালে তো কেচে দিতে হবে, আর কেচে দিলে শুকোবে না। এক রোদে না শুকোলে সেটা আরও বেশি গন্ধ হয়ে যাবে। সে কারণেই কিন্তু আর বিছানার চাদরটাও আমার পাল্টানো হচ্ছে না, ওভাবেই ঝেড়ে ঝুড়ে কোনো রকম করে রাখছি। যেদিনেই একটুখানি রোদের ঝলক মিলবে, রোদের দেখা মিলবে, সেদিনকেই ভাবছি কেচে দেব। তো সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি, দেখি বৃষ্টিটা যে কমেছে আর এখন পড়ছে না।
তো একটুখানি রোদের ঝলক দেবে বলে মনে হচ্ছে, সে কারণেই কাল যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলোকে একটুখানি রোদ্দুরে মেলে দিচ্ছি। হাওয়ায় বাতাসে, রোদ্দুরে বলছি কেন, রোদ্দুর তো তেমন একটা নেই, হাওয়ায় বাতাসে বেশ সুন্দর শুকিয়ে যাবে। তো কাপড় চোপড়গুলো মেলে দিয়ে সোজা চলে এলাম ঘরে। কর্তামশাই এই জানালার পর্দাটা নিয়ে এসেছিল, পর্দাটা জানা তো টাঙানোই হয়নি। আর এই জানালার মধ্যে আমি ওই বেডশিটটা ছিঁড়ে যে পর্দাটা বানিয়েছিলাম সেটাই টাঙানো ছিল, কিন্তু পর্দাটা খুব হালকা পাতলা, মানে পর্দা টাঙানো যে কথা না টাঙানো সে একই কথা। তো এই পর্দাটাকে কেচে কুচে ভালো করে রেখেছি, আর টাঙানো হয়নি। তো আজকে ভাবছি না, পর্দা টাঙানোর কাজটা করিনি। তবে পর্দাটা এত পরিমাণ ভারী ছিল কি বলবো, মানে ভারী থাকার কারণে না ওভাবে টাঙিয়েছি, দেখি ঝুলে ঝুলে পড়ছে। তাই মাঝখানে মাঝখানে বেশ কয়েকটা কিন্তু পাথর দিয়ে দেখো প্যারেক মেরে দিচ্ছি। প্যারেক মেরে প্যারেকের উপর ওই সুতোটাকে তুলে দেব, তাহলে আর এত পরিমাণ ঝুলবে না। তো এখন দেখো পর্দাটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। তারপর ওখানে যে আগের পর্দাটা ছিল সেই পর্দাটা কিন্তু আমি এই জানালাটায় দিয়ে দিচ্ছি। যদিও এই জানালাটা কখনো খুলিনি বলছি কেন, খুলি না, বন্ধই থাকে, তবুও পর্দাটা দিয়ে দিলে দেখতে ভালো লাগে, সে কারণে। আস্তে আস্তে দেখলাম যে বাইরের দিকটায় বেশ একটু একটু করে রোদের ঝলক উঠছে। যেহেতু রোদের ঝলক উঠছে তাই ভাবছি বেশ কিছু কাচাকুচির কাপড় আছে, ওগুলোকে আর ফেলে রেখে লাভ নেই, এই সোয়েটারগুলো ওগুলোকে কেচে দিই। সে কারণে একটুখানি গরম জল করে নিয়েছি। গরম জলে ভিজিয়ে রাখলে না বেশ ভালো পরিষ্কার হবে। তো গরম জলে একটুখানি এই কাপড় চোপড়গুলোকে ভিজিয়ে কেচে টেচে নিয়ে একদম সোজা চলে এলাম এখানটায় ধুতে। আর ভালো করে কিন্তু ওখানটায় কেচে নিয়েছি, জানো তো, কেচে একদম চিপে নিয়ে এসেছি, কারণ জলের পরিমাণটা আমাদের খুবই কম, খুব কষ্ট করে জল ব্যবহার করতে হয়। আর সিনটেক্স একদম নিচে জল চলে গেছে, জলটাকে হাতে পাচ্ছিলাম না, তবুও ওভাবেই কিন্তু কষ্ট করে জলটাকে তুলে সুন্দর করে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। জানো তো বন্ধুরা, একজন সুগৃহিণী কিন্তু পারে একটা অগোছালো সংসারকে সুন্দর সংসারে পরিণত করতে, গোছানো সংসারে পরিণত করতে। দেখো আমার ঘরে জানলার পর্দা টর্দাগুলো ছিল না, আমি কি করলাম বলো তো, ওই বেডশিটটা যেটা একটুখানি ছিঁড়ে গেছে সেটাকে পর্দা হিসাবে ব্যবহার করে ঘরটাকে কিন্তু সুন্দর করে সাজিয়ে তুললাম, সুন্দর সংসারে পরিণত করলাম। এভাবেই কিন্তু আমাকে সংসারটা করতে হয়। আর কি বলো তো, এই সংসারের পিছনে কিন্তু আমার অনেক ত্যাগ, অনেক কষ্ট রয়েছে। কারণ এর আগে মেয়েবেলায় যেগুলো আমরা কি করব ভবিষ্যতে কখনো কল্পনা করতে পারিনি, সেগুলোকে কিন্তু আজ বিসর্জন দিতে হয়েছে সংসারের জন্য। যেমন এই যে সাজুগুজু বলো, ভালো পরিপাটি করে থাকা বলো, তারপর হচ্ছে ভালো ড্রেস পোশাক পরা, এখানে সেখানে ঘুরতে যাওয়া, এগুলো কিন্তু এখন আর কপালে জুটে না, যেগুলো মেয়েবেলায় জুটেছিল। আসলে কি বলতো, আমরা সংসার করতে যখন আসি তখন আমাদেরকে অনেক ত্যাগ করতে হয়, অনেক কষ্ট সহ্য করতে হয়। এগুলো আর আমাদের মন চাইলেও আমরা করতে পারি না। ভাবি যে সময়টায় আমরা ঘোরাঘুরি করব, যে পয়সাটা ব্যয় করব, সেটা যদি সংসারের পেছনে লাগাই, সংসারের পেছনে খাটাই, তাহলে আমার সংসারটা আরও সুন্দর হবে, আরও পরিপাটি হবে। সে কারণেই কিন্তু আমরা সেগুলোকে জীবন থেকে ত্যাগ করে দিই। এই ঘোরাফেরা, আনন্দ, জীবনে অনেক কিছুকে আমাদের কিন্তু ত্যাগ করতে হয়। তাই আমাদের প্রতিটা গৃহিণী কিন্তু এই সংসারের পিছনে থাকতে গিয়ে নিজের অনেক কিছুকে ত্যাগ করে, অনেক কষ্ট করে, যেটা কেউ বোঝে না, জানো তো। আসলে কি বলতো, আমাদেরকে বোঝার মতন কেউ নেই, আমাদের নিজেদেরকেই এভাবেই কিন্তু সহ্য করে চলতে হয়। তো যাই হোক, সুন্দর করে জামা কাপড়গুলো ধুয়ে কেচে একদম মেলে দিয়ে এসেছি। মেলে দিয়ে এসে দেখো সোজা কিন্তু রান্নাঘরে ঢুকে গেছি। রান্নাঘরে ঢুকে রান্নাবান্নাটা করছি। আর জানো তো, রান্নাবান্না করতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে, মানে কি বলবো, অনেকটাই বেলা হয়ে গেছে, কর্তামশাই খেতে আসার সময় হয়ে গেছে। তাই তাড়াহুড়ো করে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা আমার হয়ে গেছে। আর তার আগে একটুখানি সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম। তো সয়াবিন আলু দিয়ে কিন্তু, আর একটুখানি পেঁপে ছিল, সেই পেঁপেটা দিয়েই কিন্তু আজকে তরকারি করব। আর কোনো কিছুই করব না, শর্টকাটের মধ্যে আজকের মেনুতে কিন্তু এইটুকুই। তো চলো, টাটা।